মানবতার সেবাই হচ্ছে সব থেকে বড় ইবাদত। মানুষের পাশে থাকা, সাথে থাকা, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য কাজ করা, এটাই যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তারা সেই কাজটি করেছেন। আমরা সেই কাজটি করতে চাই। নির্বাচনে আপনাদের দোয়া, ভালোবাসা, আপনাদের রাত দিন পরিশ্রম করে আমাকে ওখানে আপনারা পাঠিয়েছেন। বাংলাদেশে সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে জাতীয় সংসদ, যেখানে কথা বলার সুযোগ আমি পেয়েছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। এই জন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ, আপনাদের কাছে আমি অনেক ধন্যবাদ জানাই, আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, জাতীয় সংসদ সদস্যদের যে কাজ, প্রধান কাজ হচ্ছে আইন তৈরি করা, দেশের মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য, দেশকে শৃঙ্খল ভাবে রাখার জন্য জাতীয় সংসদ সদস্যরা সেখানে বসে আইন তৈরি করে। এটাই কিন্তু সংসদ সদস্যদের প্রধান কাজ। কিন্তু আমাদের দেশের একটি সংস্কৃতি দেশ স্বাধীন হওয়ার পর থেকে পর্যন্ত আছে যে বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড জাতীয় সংসদের সদস্যদের মাধ্যমে হয়ে থাকে। এলাকার মানুষের সামাজিক, রাজনৈতিক, অবকাঠামোগত যে সমস্ত সমস্যাগুলো আছে সেগুলো জাতীয় সংসদে তুলে ধরতে হয় এবং তার মাধ্যমে সে এলাকার সমস্যার সমাধানগুলো হয়। আমরা প্রায় 1-1.5 মাস সংসদে ছিলাম। সংসদে প্রথম দিকে কথা বলার সুযোগও কম থাকে, তারপরও আমরা সুযোগ পেয়েছি। আমরা সেখানে প্রায় 20 মিনিট কথা বলার সুযোগ আমরা পেয়েছি এবং সেই 20 মিনিটের মধ্যে বাগারপাড়া, অভয়নগর, বসুন্ধিয়া নির্বাচনী এলাকা মানুষের যে মৌলিক সমস্যা আছে সেগুলো কিন্তু আমরা সংসদে কথা বলা, তুলে ধরার চেষ্টা করেছি। বিশেষ করে হয়তো আপনি বুঝতে পারবেন না, আমাদের অভয়নগর উপজেলার 4-5টি ইউনিয়ন ভবতার জলাবদ্ধতায় এখনো ক্ষতিগ্রস্ত। আমাদের ডুমুরিয়া, মনিরামপুর, কেশবপুর এবং অভয়নগরের 15-16টা ইউনিয়ন আজ 38 বছর ধরে জলাবদ্ধতার মধ্যে আছে। লক্ষ লক্ষ মানুষ সেখানে মানবতার জীবনযাপন করে, ফসল হয় না। এখনো যদি আপনি যান দেখতে পাবেন যে অনেকের বাড়িতে পানি আছে। এই কথাটা, ভবতার জলাবদ্ধতার কথা প্রথম আমি কিন্তু জাতীয় সংসদে তুলে ধরেছি। আমাদের এখানে বসুন্ধিয়া একটা ব্রিজ আছে, যে ব্রিজটা দীর্ঘদিন ধরে পড়ে আছে, ভেঙে চলে গেছে এবং প্রতিদিন প্রায় 20 থেকে 30 হাজার মানুষ পারাপার হয়। এটাও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশের মানুষের জন্য, অভয়নগর বাগারপাড়ার মানুষের মৌলিক সমস্যা হচ্ছে স্বাস্থ্য সেবা, চিকিৎসা ব্যবস্থা। আমাদের এখানে যে হাসপাতালটা আছে 50 হাজার হাসপাতাল, 50 বছর আগে নির্মিত, জরাজীর্ণ। এখানে অনেকগুলো ইউনিয়ন হেলথ কমপ্লেক্স আছে, এই যে সোনাতলা একটা আছে, সোনাতলা। এরপরে আমাদের এখানে সিঙ্গারি বাজার একটা আছে, চালু হয়নি। রাজঘাটে একটা আছে। ইউনিয়ন হেলথ কমপ্লেক্স গুলো চালু নেই, বন্ধ আছে। আমাদের এখানে যে সমস্ত কমিউনিটি ক্লিনিক গুলো আছে সেখানে ভালো ডাক্তারও নাই, সেখানে প্রোভাইডার আছে যাদের কোনো অভিজ্ঞতা নাই। যার কারণে আমাদের এই যে অভয়নগর উপজেলায় আমাদের এখানে প্রায় 3 থেকে 3.5 লক্ষ মানুষ বসবাস করে। ছোট্ট একটা হাসপাতাল আছে নোয়াপাড়া। 50 বছর আগে ঠিক ছিল, কিন্তু আজ থেকে ঠিক আছে সেটা? আজকে অবশ্যই জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, মানুষ যেভাবে প্রতিটা পরিবারে 5 জন সদস্য থাকে, 3 থেকে 4 জনের ওষুধ লাগে, তাহলে মানুষ পারিবারিক ভাবে, স্বাস্থ্যগত ভাবে সবাই আজকে ক্ষতির মধ্যে আছে। এখানে মিনিমাম আজকের পরিপ্রেক্ষাপটে 2 থেকে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল দরকার ছিল। কাজে আমি সংসদে আমাদের এলাকার জরাজীর্ণ হাসপাতালের করুণ দশার কথা আমি তুলে ধরেছি। বাংলাদেশের প্রতিটা গ্রামে যে কমিউনিটি ক্লিনিক আছে সেখানে যে ডাক্তার নাই, 4 বছরের কোর্স করা, এখানে যদি প্যারামেডিক্যালের ডাক্তারদেরকে বসানো হতো তাহলে আপনাদের এই স্মৃতি ভাষা থেকে একটি মানুষের জ্বর হইলে, গলায় ব্যথা হইলে তারা ওই অভয়নগরে যাওয়া লাগতো না, এখানে বসে সে ট্রিটমেন্টটা সহজেই পেত। এই কথাগুলো কিন্তু আমি তুলে ধরেছি। আমি অভয়নগরের যে কয়েকটি মেইল যেটা বন্ধ হয়ে গেছে, কয়েক হাজার শ্রমিক এখানে বেকার, সে বিষয়ে কিন্তু আমি তুলে ধরেছি। এলাকার মানুষের সামাজিক, রাজনৈতিক, জনজীবনকে বিপর্যস্ত করে যে সমস্যাগুলো আছে আমি তুলে ধরার চেষ্টা করেছি। আমি তুলে ধরে মানুষের পাশে থেকে মানুষের কল্যাণের জন্য আমি কাজ করার চেষ্টা করছি। সংসদে তুলে ধরার সাথে সেগুলো সংশ্লিষ্ট মন্ত্রীর দৃষ্টিগোচর হয়, সরকারের দৃষ্টিগোচর হয়, সেই সমস্ত বিষয়ে কিন্তু তারা সিদ্ধান্ত দ্রুত গ্রহণ করতে পারে। আমি সেটা চেষ্টা করছি। আপনাদের দোয়া এবং বরকতে
এই এলাকার মানুষের জন্য তাদের পাশে থেকে জীবনযাত্রার মানকে উন্নয়ন করা যায় চেষ্টা করে যাচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আমাদের এই 3 থেকে 3.5 মাসের মধ্যে সরকার এমপিদের মাধ্যমে যে বরাদ্দগুলো দিয়েছে, যে সমস্ত মসজিদের জন্য, মাদ্রাসার জন্য যে সমস্ত অর্থ আমরা সেগুলো তালিকা করে দিয়েছি, অতি দ্রুত সেগুলো তারা সমান পাবে। এরপরে যে সমস্ত ফ্ল্যাট সোলিং রাস্তা দিয়েছি সেগুলোও কাজ দ্রুত শুরু হবে। আমরা কার্পেটিং মানে পিজি রাস্তা দিয়েছি, তাও দ্রুত শুরু হবে। যেহেতু 2-3 মাস অর্ডার হয়ে গেছে, পাস হচ্ছে, পর্যবেক্ষণ আপনারা দেখতে পাবেন। আমি গোলাম রসুল, আমরা বলেছি যে জাতীয় সংসদ সদস্য হইলে আপনারা দেখতে পাবেন আমি ব্যক্তিগতভাবে সরকারের তহবিল থেকে যে বরাদ্দগুলো আসে সেখান থেকে আমি একটি টাকা আমার পকেটস্থ করবো না কোনোদিন। এটা কিন্তু আমি এই পর্যন্ত যা এসেছে কোনোদিন কোনো টাকা কিন্তু আমি করেছি। জনগণের মধ্যে বরাদ্দ সব ফাইনাল, তার জন্য যেটা মাস্টারুল বলেন সব কিন্তু জমা দেওয়া আছে। কাজেই আমি একটা কলেজে চাকরি করতাম, সেখানে তো আমি বেতন পেতাম, সেখানে আমি ঈদ বোনাস পেতাম, এগুলো সব বাতিল হয়ে গেছে। আমাদের সংসারে কিছু ভাতা দেয়, ঈদ বোনাস দেয় না। কাজেই যে ভাতা দেয় তার মধ্যে কিন্তু আমাদের চলতে হবে। আমাদের গাড়ি আছে, জ্বালানি আছে, আমার সাথে লোক থাকে, সংসদে থাকা, খাওয়া, যাওয়া, আসা। আপনারা জনগণ আমাদের মনে করে যে আমাদের কাছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছে, আসলে কিছুই নাই। এই নিজের যে বেতন ভাতা তাই যে কিন্তু সবগুলো চলতে হচ্ছে। আমাদের দেশের একটা সংস্কৃতি অনেকের মধ্যে আছে যে এমপিরা লাখ লাখ কোটি টাকা নেবে, আমাদের কিছু দেবে আর খাবে। কিন্তু আপনি বলেন, আমি যদি সরকারের কাছ থেকে 5টি টাকা 5 পয়সা আত্মসাৎ করি, আখেরাতের জব দিকে আপনি করবেন না আমাকে করতে হবে? আখেরাতের জব যে আমাকেই করতে হবে। সে কি আমাদের কঠিন ময়দানে সেদিন কিন্তু আমার পাশে কেউ থাকবে না। কাজেই আমি ওই দায়িত্ব কখনো নিতে চাই না। এই জন্য জনগণের দায়িত্ব জনগণকে বুঝিয়ে দেবো। আমাদের জন্য যা ভাতা দিয়েছে সেখান থেকেও আমি জনগণের জন্য অর্থ খরচ করি। আমার কাছে যে হিসাব আছে, প্রতি মাসে যদি হিসাব করা হয় তাহলে কিন্তু আমার কাছে আর টাকা থাকে না। আমার যা বেতন তাও কিন্তু শেষ। কাজে আমি এই কাজ করে যাচ্ছি কিসের জন্য? আমি মানবতার সেবা করতে এসেছি। আমি বলেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে গোটা মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য। মানবতার সেবাই হচ্ছে সবথেকে বড় ইবাদত। মানুষের পাশে থাকা, সাথে থাকা, নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য কাজ করা, এটাই যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন তারা সেই কাজটি করেছেন। আমরা সেই কাজটি করতে চাই, জনগণের সমস্যার সমাধান করতে চাই, পাশে থেকে কাজ করতে চাই। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে জীবনের অন্তিম মুহূর্ত পর্যন্ত যতদিন বেঁচে থাকি সত্য এবং সঠিক পথে আমরা চলতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি, নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকতে পারি।